প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, সারা দেশে নৈরাজ্য চলছে, ভাঙচুর চলছে। 32 নম্বর ভাঙা হচ্ছে বা ভেঙে ফেলা হয়েছে। বরিশাল, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘরে, দোকানপাট ইত্যাদি হামলা চলছে। এটাকে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দুদের বাড়ি ঘরে হামলা বলছে না। এটা আসলে কার্যত শেখ হাসিনা 5 আগস্ট বিপ্লবের পর ভারতে পালিয়ে গিয়ে বিভিন্ন সময় ভিডিও অডিওর মাধ্যমে যেসব বক্তব্য তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেটারই বহির্প্রকাশ বলা হচ্ছে সরকারের তরফ থেকে। এবং বৈষম্যবিরোধী ছাত্র কিংবা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে। যদিও এই ভাঙচুরকে অনেকেই অনেক খারাপ ভাষায় সমালোচনা করছেন, কিন্তু কার্যত এগুলোর শেখ হাসিনার যে বক্তব্য কিংবা আওয়ামী ঘরানার এই দেশটাকে নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে শেখ হাসিনা ভারতের পক্ষ থেকে যেসব অপতৎপত্র চালানো হচ্ছে, সেটার বহির্প্রকাশ বাংলাদেশ ইতিমধ্যে ঢাকা অবস্থিত ভারতের হাই কমিশনকে ডেকে এর প্রতিবাদ জানিয়েছে এবং হাসিনার এই উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার জন্য তারা আহ্বান জানিয়ে চেষ্টা করে যাচ্ছে। এবং হাসিনা মূলত একজন মানববাদী অপরাধের আসামি, তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ আগেই দাবি জানিয়েছে, কিন্তু ভারত সে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি বা বক্তব্য দেয়নি। তো আমরা জানি যে শুধু ভাঙচুরই না, 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িঘর এবং আদার্স সুধা সদন শেখ হাসিনার বাড়িঘর, খুলনায় শেখ হেলাল এদের বাড়িঘর ভাঙা থেকে শুরু করে সারা দেশেই হচ্ছে। ইভেন অভিনেত্রী শাওন এবং আরও একজন অভিনেত্রী তার সহযোগীকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে। এটাকেও আমরা ভালো হিসেবে দেখছি না, কারণ এই ধরনের একজন নারীকে ষড়যন্ত্রমূলক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে বলে কোনো মামলা নেই, কিছু নেই, তাকে গভীর রাতে আটক করা, এটা আওয়ামী কালচারের অংশ মনে করি। সাবেক স্বৈরাচাররা যেগুলো করেছে, এগুলো আমাদের এই সময়ে, এই পরিবর্তনের সময়ে এটা করা যাবে না। আমরা যেমন শেখ হাসিনা যে অভ্যুত্থান যারা করেছেন 5 আগস্ট, এই ছাত্র জনতাকে তারা ওই সময় রাজাকার বলেছিল, রাজাকারের নাতিপুতি বলেছিল, রাজাকারের সন্তান বলেছিল। সেই সময় তারা এর আগে থেকে শেখ হাসিনার ভাষা বিবৃতি কোনোটাই আমাদের কখনোই পছন্দ হয়নি, কারণ রাষ্ট্রনায়কোচিত কোনো বক্তব্য তিনি কখনো দিতে পেরেছেন বলে আমাদেরকে মনে হয়নি। তার বক্তব্যের মধ্যে অহমিকা, দম্ভ, ক্ষোভ ইত্যাদি ছিল, এখনও সেগুলো আছে। এই যে এতগুলি অপকর্ম তিনি করেছেন গত 15-16 বছরে, বিশেষ করে আওয়ামী লীগ তার আগে থেকে করে আসছিল, এগুলো কোনোটা দায়িত্ব তারা স্বীকার করছে না, কেবল তাদের কৃতিত্ব প্রশংসাই তারা করে যাচ্ছেন। তারা আমি বলতে পারি 2006 সালে যে এলবি বাইটা দিয়ে পল্টন সহ আশেপাশে যে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে, সে দায় আওয়ামী লীগ নিচ্ছে না, সেটা তারা করেছেন। 2009 সালে তারা বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা করল, সেটা আওয়ামী লীগের দায় আছে। ছাত্রলীগের সহিংসতা 1909 থেকে 24 সাল পর্যন্ত, সেখানে 500 ছাত্র জনতাকে তারা হত্যা করে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যাকাণ্ডের 2011 সালে সেই দায়ও আওয়ামী লীগের নিতে হবে। 2012 সালে 9 ডিসেম্বর বিশ্বজিৎ হত্যাকাণ্ড, 2016 সালে থেকে 17 সালে পদ্মা সেতু কেলেঙ্কারি, নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ, সেটা 2008 সালের 30 ডিসেম্বরের ঘটনা। ইডেন কলেজ কেলেঙ্কারি 2022 সালে যেগুলো করা হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে, চাঁদাবাজি, আসন বন্টন সহ নোংরামি, অনেক পতিতাবৃত্তি, নানা অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ব্যাপারটা বুয়েটের 2019 সালের, এবং তকি হত্যা সহ তনু হত্যা, এগুলোর দায় আওয়ামী লীগকে নিতে হবে। শেখ হাসিনার দুর্নীতি, রূপপুর পারমাণবিক তদন্ত কেন্দ্র সহ শেখ হাসিনার পরিবারের দুর্নীতি, শেখ রেহানা, সে তার সন্তান জয়, পুতুল সহ সকলের বিরুদ্ধে, তারপর ইভেন তার ব্রিটেনে তার যে বোনের মেয়ে টিউলিপের বিরুদ্ধে ইত্যাদি দুর্নীতির, এগুলো তাদেরকে তারা অস্বীকার করতে চায়, কিন্তু এটা অস্বীকার করলে চলবে না। গুম খুনের ব্যাপারটা মামলা শেখ হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে যে হয়েছে সাল থেকে 2024 সাল পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো সেখানে চালিয়েছে, সে 5 সহস্রাধিক মানুষ হত্যা করেছে, বহু মানুষকে জেলে নিয়ে আয়নাঘরে নিয়ে নির্যাতন করেছে এবং 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 তারা বহু লোককে গুম করেছে। এগুলোর দায় আওয়ামী লীগকে নিতে তারা স্বীকার করতে চায় না। আমরা আয়নাঘরের কথা আগেই বলেছি, এই আয়নাঘরটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা বিশাল একটা ঘটনা। আমরা জানি কি প্রধান উপদেষ্টা হয়তো কিছুদিনের মধ্যেই আয়নাঘর সফর করবেন, কারণ আয়নাঘর আগের অবস্থায় রেখে দেওয়া হয়েছে যাতে মানুষ এটাকে দেখতে পারে। আমরা জানি এটা নির্যাতনশীল। জাপিতে ধর্ষণ ও নির্যাতন বিরোধী আন্দোলন হয়েছে 1998 সালে। ছাত্রলীগের নেতা জসিমউদ্দিন মানিক তিনি ধর্ষণের জন্য সেঞ্চুরি উদযাপন করেছেন। যে বাকশাল গঠন এবং 2014 সালের যে দুর্ভিক্ষ হয়েছে, বাকশাল গঠন, দুর্ভিক্ষ ইত্যাদি দায় আওয়ামী লীগকে নিতে হবে। রক্ষী বাহিনী অত্যাচার, খুন গুমের দায় নিতে হবে। সেখানে মেজর জলিল সহ অনেককে নির্যাতন করা হয়, সিরাজ সিদ্ধা হত্যা করেছে। এবং আমরা দুর্ভিক্ষের কথা বলেছি। আরও আছে যে বিতর্কিত 4টি নির্বাচন দিয়ে, যেটা 2073 সাল, 2014 সাল,
2018 সাল এবং 24 সালে এই নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকার বাতিলের দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে, কারণ তারা দুরভিসন্ধগুলোভাবে এই কাজটা করেছে। আইসিটি সাইবার নিরাপত্তা সহ যতগুলি আইন আছে, কালা কানুন, এই ধারাগুলো আওয়ামী লীগ প্রমাণ করেছে, ওইগুলো তাদের দায়িত্ব তাদের নিতে। ব্যবসায়ীদের, আমলা, পুলিশ, দলীয় নেতাকর্মীদের ব্যাপক দুর্নীতির খবর আমরা জানি। হাজার হাজার লাখ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, ব্যাংকগুলিকে লুটপাট করেছে, প্রতিষ্ঠানগুলিকে সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের, দলীয় আত্মীয়করণের বিষয়টা আমরা জানি যে তারা নির্বাচন ব্যবস্থায় কীভাবে প্রহসনে পরিণত করেছিল সেটা আমরা জানি। সেটাকে জোর দিয়ে বলতে ভিন্ন মতের দলকে দলন এবং বা তাদের যে সভা সমাবেশ করতে না দেওয়া, বিভিন্ন সভা সমাবেশের যে স্থানগুলো, যেমন পল্টন, মানিক মেয়ে এভিনিউ, তারপরে মুক্তাঙ্গন, দোলাই ইত্যাদি জায়গাগুলো যেগুলো রাজনৈতিক সমাবেশের জন্য নির্ধারিত ছিল দীর্ঘকাল, সেগুলোকে আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছে। তারা মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে ব্যবসা মিথ্যাচার করেছে সেই জন্য সেটার জন্য তাদেরকে দায় নিতে হবে। পতনের আগে ব্যাপক হত্যাকাণ্ড ঘটা, যেটা ছাত্রলীগও করেছে, যেটা ছাত্রীদের উপরে অবর্ণনীয় নির্যাতন, মানুষ হত্যা করেছে, শুধু ছাত্রই না, ভারত তোষণ নীতির জন্য আওয়ামী লীগের দায় নিতে হবে। এটা হয় না কোনো স্বাধীন চেতা নীতি বাংলা ভারত নিতে পারেনি এখনও পর্যন্ত। সেই ভারত আওয়ামী লীগের প্রতি আনুগত্য, আওয়ামী লীগের ভারতের প্রতি আনুগত্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সারা জীবনই একটা অঙ্ক হয়ে রইল। আপনার শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনা 2013 সালে যেটা ঘটেছে 5 মে, সেই হত্যাকাণ্ডে দায় আওয়ামী লীগ এড়াতে কোনো অবস্থাতেই পারবে না। এবং যা তাদের ব্যবসায়ীগুলো, যেমন শেখ হাসিনা নিজে, জয়, টিউলিপ, ওবায়দুল কাদের, শেখ সেলিম, নিক্সন চৌধুরী, শাহজাহান খান, শামীম ওসমান, জয়নাল হাজারি, হাসনাত আবদুল্লাহ সারা দেশে, হাসান মাহমুদ, হাসান হক, ইনুর খান, মেনন, আসাদুজ্জামান খান, আনিসুল হক, দীপুমণি, শাহরিয়ার শহীদ, ব্যারিস্টার নওফেল, বদি গং, সাইফুজ্জামান চৌধুরী, বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান, মাহবুবুর রহমান, যে এনবিআর কর্মকর্তা, পলক মন্ত্রী, হাজি সেলিম, নজরুল ইসলাম, এস আলম, শাহ আলম, সালমান এফ রহমান এবং নসরুল হামিদ, মমতাজ, তারানা, ফেরদৌস ইত্যাদি যারা ছিলেন, প্রত্যেকে দুর্নীতির পাহাড় করেছেন। তাদের এমপি, মন্ত্রী যারাই ছিলেন গত 16 বছর এবং তার আগেও আওয়ামী লীগ আমলগুলিতে, এগুলো দায় আওয়ামী লীগ। কিন্তু শেখ হাসিনার বক্তব্য থেকে দেখা যাচ্ছে যে, এবং আওয়ামী লীগের বর্তমান নেতারাও একইভাবে তাদের দায় তো তারা স্বীকারই করছে না, বরং এই দায়গুলো তারা জামাত, বিএনপি সহ বর্তমানে যে ছাত্ররা আন্দোলন করছে বা কিছু সরকারও আছে, তাদের বর্তমান সরকার যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত আছে, এই সরকারের বিরুদ্ধে সব দায় চাপিয়ে সে একজন ভালো মানুষ, মুক্ত মানুষ বলার চেষ্টা করছে এবং সে এদেশে বিশৃঙ্খলা চেষ্টা করছে, যে কারণে তার প্রতিক্রিয়ায় ছাত্ররা নতুন করে আবার সেই স্থাপনায় হামলা, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর শুরু করছে। এগুলো দায় ছাত্র যেমন এড়াতে পারবেন, তেমনি আওয়ামী লীগ কোনো অবস্থাতে এড়াতে পারবে না। আওয়ামী লীগকে অবশ্যই জাতির কাছে তার কৃতকর্মের জন্য, সেই সকল কর্মকাণ্ডের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং এদেশে রাজনীতি করার সুযোগ তারা কতটুকু পাবে কি পাবে না সেটা দেশের ভবিষ্যতে বলে দিবে। তবে আমি মনে করি যে আওয়ামী লীগের ক্ষমা চেয়ে অন্তত ভবিষ্যতে এদেশে রাজনীতি করার বা কিছু করার এটা যে সুযোগ, সেই সুযোগ পথ খুলতে হবে। আগে এই পথটা খুলতে হবে, ক্ষমা চাইতে হবে এবং পথ খুলতে হবে। এর আগে এই ধরনের বিবৃতি দিয়ে, বক্তব্য দিয়ে শেখ হাসিনা হোক আর আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মী হোক, এদেশের মানুষের কাছে তারা কখনোই গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। যদিও বিপুল সংখ্যক মানুষ এখনও আওয়ামী লীগকে পছন্দ করে, তাদের বিপুল সংখ্যক ভোট আছে, তারা 30% থেকে এখন হয়তো কমে আসছে, 20% কমে আসতে পারে, 15% আসতে পারে, ইভেন 10% আসতে পারে। কিন্তু তাই বলে আওয়ামী লীগকে অস্বীকার করাও যাবে না। কিন্তু তাদের কর্মকাণ্ডে চরিত্রের বদল করতে হবে। সেই চরিত্রের বদল জামাতের করতে হবে, চরিত্রের বদল বিএনপির করতে হবে। এই দলগুলোকে, যেগুলো ক্ষমতায় ছিল এবং যেগুলো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, দলগুলোকে তাদের দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষের মনে, মানুষের দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মানুষের মনের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের দলেও থাকতে হবে, কাজে কর্মে থাকতে হবে। অতএব আমি মনে করি প্রত্যেকটা দলের চরিত্রের বদলের দরকার আছে, প্রত্যেকটা নেতার তার চরিত্রের বদলের দরকার আছে, মানুষের আস্থা অর্জনের প্রয়োজন আছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।